2024-এর পরিবর্তিত বাংলাদেশে যখন দেশের স্বার্থে সবাই জাতীয় ঐক্যের কথা ভাবছে, একই সময়ে নানানভাবে ষড়যন্ত্র কার্ড খেলা ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য চলছে লং মার্চ। সেই সময়টাতে আবার রাজনৈতিক দলগুলো যত দ্রুত সম্ভব নির্বাচনে প্রত্যাশা করছেন। সবকিছু মিলিয়ে কেমন আছি আমরা এখনকার বাংলাদেশে? লং মার্চ, জাতীয় ঐক্য এবং নির্বাচনের অপেক্ষায় নিয়ে আজকের ZSRM দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN 24 নিউজ, এবং আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী ও রাজনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। নাজমুল আশরাফ, ভারতীয়রা নানাভাবে আসলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। ভারতীয় মিডিয়াগুলো দেখলে হয়তো অনেক সময় আমরা ভাবতেও পারি বাংলাদেশ বলে আদৌ আসলে কিছু দীর্ঘদিন ছিল কিনা, সেটি নিয়েও একটা সন্দেহ জন্মায়। 16-17 বছর আসলে ভারত বাংলাদেশের কোনো জবাব পায়নি, সেক্ষেত্রে সেভাবেই হয়তো তারা অভ্যস্ত। তো এই অভ্যাস পরিবর্তনের সময় এসছে, সেই জবাবটুকু আমরা এখন দিতে পারছি কি? আমরা শুরু করেছি, কারণ গত 16 বছর ভারত বাংলাদেশের যে বাস্তবতা ছিল, ভারতের আচরণ এবং বাংলাদেশ সরকারের আচরণ, সেটা আপনি 4 মাসে বদলে ফেলবেন, বা তার বিপরীতে বা যেই বাস্তবতা তৈরি হয়েছিল ওইটাকে আপনি পাল্টে ফেলবেন, বা যেসব বক্তব্য, বয়ান, ধারণা এগুলো আমরা শুনেছি বা এখনও শুনছি ভারতের পক্ষ থেকে, সেটার বিপরীতে যেসব তথ্য যুক্তি তুলে ধরা, তার জন্য অনেক সময় লাগবে। ফলে ওটা নিউট্রালাইজ করার জন্য আমরা চেষ্টা শুরু করেছি, হয়তো কোনো এক সময় পারবো। এখন কতটুকু পারবো সেটা আমাদের দিক থেকে সমস্যা নাই মোটা দাগে, কারণ যারা এই অসম সম্পর্ক তৈরি করেছিল তারা যেহেতু এখন নাই, বাদবাকি যত মানুষ আছে, সব ধরনের শক্তি, রাজনৈতিক অরাজনৈতিক মিলিয়ে বলছি, তাদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য আছে যে ভারতের অন্যায়ের ব্যাপারে আমরা সবাই এক, দেশের স্বার্থের ব্যাপারে আমরা সবাই এক। ভারতের অন্যায় আমরা মানব না, দেশের স্বার্থ রক্ষা করব, দেশের সম্মান রক্ষা করব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এই বিষয়গুলো তো আছেই। তো সেই জায়গায় আমাদের যে শক্তিটা এখন, এটা যদি ধরে রাখতে পারি এবং বজায় রাখতে পারি, নিশ্চয়ই নিউট্রালাইজ করার সময়টা হয়তো কমে আসবে। তারা আসলে একের পর এক যে ধরনের কার্ড খেলার চেষ্টা করছে, ধরে নিতেই হবে, বা আসলে আমরা বলতেই পারি বাংলাদেশ আসলে তাদেরকে এক ধরনের শান্ত থেকে এক ধরনের জবাবও কিন্তু দিচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের ইস্যুতে তারা যেই ষড়যন্ত্রের কার্ড খেলার চেষ্টা করেছিল, আমরা হয়তো এখানে ট্যাকল দিতে পারছি, কিন্তু দীর্ঘমেয়াদী তারা কোনো পরিকল্পনা করে বসে নেই, সেই নিশ্চয়তা কি আমাদের আছে? না, দেখেন, ভারত অনেক বড় রাষ্ট্র, তাদের সক্ষমতা অনেক বেশি, তাদের গোয়েন্দা তৎপরতা আমরা জানি যে কিভাবে গত 16 বছর দেশের একেবারে আনাচে কানাচে, রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকেছিল, সরাসরি তাদের লোক দিয়ে এবং তাদের অনুগত বা অনুচর যারা, তাদের মাধ্যমে। ফলে এটা মূলোৎপাটন করা কিন্তু এত সহজ না, এটার জন্য সময় লাগবে। এখন নতুন কি কৌশল? গত 4 মাসে আমরা কি দেখলাম? যা এখানে না তাই তারা বলছে, যা আমাদের দোষ না সেই দোষই তারা দিচ্ছে, যা আমরা করি নাই সেটাই তারা বলছে, এবং আমাদের কোনো কিছুকেই তারা স্বাভাবিকভাবে নিচ্ছিল না, কারণ 16 বছরের ওই হ্যাংওভার তাদের কাটে নাই। এখন ধরেন গত 4 মাস পরে এই যে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, এইটা অনেক ব্যাখ্যা হয়েছে যে তারা প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যেটি একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, সেই সরকারকে স্বীকৃতি দিল। আনুষ্ঠানিকভাবে তারা একটা বৈঠক করলো, তারা তাদের কথা বলেছে, আমরা আমাদের কথা বলেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা বৈঠকে রাজি হওয়া এবং তারা নিজেরা আসা, দিল্লি থেকে ঢাকায় আসা, এটি ভারতের দিক থেকে একটা ইতিবাচক অগ্রগতি। এটা খুব সামান্য হলেও ইতিবাচক তো বটেই। এর ধারাবাহিকতায় কি হয় আমরা সেটা পরে দেখব, কিন্তু ভারত এই সরকারকে স্বীকৃতি দিল, তাদের প্রতিনিধি পাঠালো, তারা ঢাকায় এসে আমাদের কথা শুনলো এবং তাদের কথা বলে গেল। কিন্তু শুধুমাত্র এই বৈঠকের মধ্যে দিয়ে আসলে তারা কতখানি স্বীকৃতি দিয়েছে সেটি নিয়ে কিন্তু এখন এক ধরনের প্রশ্ন থেকে যায়। স্বীকৃতিটা নিশ্চিত কেন? কারণ তারা যদি এই সরকারকে না মানতো, তাহলে এই সরকারের সাথে এসে বৈঠক করতো না। আনুষ্ঠানিক বৈঠক তো হয়েছে এটা, এখন কূটনৈতিক যেই রীতিনীতি সবকিছু মেনেই তো এই বৈঠকটা হয়েছে, ফলে এটা নিশ্চয়ই একটা স্বীকৃতি। এখানে তাদের ভিতরে আবার অন্য কোনো চিন্তা আছে কিনা, কৌশল আছে কিনা, আমরা আসলাম, দেখলাম, খাতির লাগাইলাম, আপনার সাথে বন্ধুত্ব করলাম, কিন্তু আমি ভিতরে ভিতরে শয়তানি করতে চাই, ওগুলো আমরা পরে দেখতে পাবো। এই জায়গাটিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ 16 বছরের হ্যাংওভারের কথা বলছিলেন নাজমুল আশরাফ। গেল 4 মাসে নিশ্চয়ই তারা আসলে বাংলাদেশকে ঘিরে এক ধরনের ভয়ে আছে। বাংলাদেশ তাদের এক ধরনের কমফোর্ট জোন ছিল, যে এই কমফোর্ট জোন আসলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার সময় হয়তো সাথে করে নিয়ে গেছেন, কিন্তু এই যে তাদের পণ্য তাদের দেশে ফিরে গেছে, এরপরে আসলে বাংলাদেশকে তারা কোনোভাবেই হয়তো আর কমফোর্ট জোন হিসেবে ফিরে পাবেন না, সেই ভয়ের কারণে কি বারবার এই ধরনের কার্ড প্লে করা হচ্ছে? বটেই।
একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাথে রাষ্ট্র আকারে ভারতের সাথে কিন্তু কখনো কোনো সম্পর্ক ছিল না। বাংলাদেশে এই পণ্ডিতরা প্রায় এই কনভারসেশনটা বলবার চেষ্টা করেন যে আমাদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে, সুসম্পর্ক করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সম্পর্কটা নাই সেটাকে আপনি টানবেন কিভাবে? যে বিয়েটা হয় নাই সেখানে সুখের সংসারটা পাতবেন কিভাবে? তো এই জন্য হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে ভারতের রাষ্ট্রের কোনো সম্পর্ক তৈরি হয়নি। তাহলে অবভিয়াস কোয়েশ্চেন হচ্ছে তাহলে আসলে আমাদের কিসের সম্পর্ক? আমাদের সম্পর্কটা হচ্ছে একটা দলীয় এবং ব্যক্তি পরিবারের সম্পর্ক আছে এখানে। এখানে দেখবেন যে এখানে সম্পর্কটা 60-এর দশক থেকে শেখ মুজিবের সাথে একটা সম্পর্ক ছিল কংগ্রেসের। এরপরে শেখ মুজিব পরিবারে সপরিবারে হত্যাকাণ্ডের পরে 6 বছরের যে আশ্রয় প্রশ্রয়ে বেড়ে ওঠা হাসিনা রেহানা, সম্পর্কটা একান্তই পার্সোনাল হয়ে গেছে। এবং দেখবেন যে প্রণব কাকা, মানে সম্পর্কটা কাকা বাবুর সম্পর্ক। কোয়ালিশন ইয়ার্স পড়লে মনে হবে প্রণব মুখার্জি মইনি আহমেদকে বলছে যে তুমি তো অনেক বদমাইশি করছো, ঠিক আছে, এবার তোমাকে ঘোড়া টোরা দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমাকে হাসিনা কিছু করবে না। শাহী ওসমান গিয়ে পায়ে ধরে পড়ে আছে, কাকাবাবু আমার নেত্রীকে বাঁচান। তো সম্পর্কগুলো দেখলে মনে হচ্ছে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক না। কোন পরিবার অ্যাসাসিনেটেড হয়েছে তার ফ্যামিলিকে আপনি আশ্রয় দিচ্ছেন, এরপরে হচ্ছে 111-এর সময় নাটক করছেন, মইনি আহমদকে বলছেন যে আমি হাসিনাকে ম্যানেজ করব, তোমার চাকরি যাবে না, এনশিওর করছে। এই রাষ্ট্রের সম্পর্ক ছিল না। বিপরীতে দেখেন যে বাংলাদেশ গত কয়েক সপ্তাহে যে ঘটনাগুলোর প্রেক্ষিতে যে আচরণ করেছে তাতে কিন্তু আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যথেষ্ট পরিপক্কতা মানে প্রমাণ দিয়েছে। প্রথমটা দেখেন যে চট্টগ্রামে একজন আইনজীবীকে দিনে দুপুরে কুপিয়ে মারবার পরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো ইসলামী সংগঠন, কেউ মেজর কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। সবাই কিন্তু আশা করছিল, ভারতও আশা করছিল স্কনকে ব্যবহার করে যেন আমরা একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করে ফেলি, এবং তখন তারা এটা করবে সেটা করবে, কলকাতা নেবে, যশোর নেবে, উত্তরাঞ্চল নেবে, তাদের মিডিয়াতে নানান ভাবে তারা আসলে এটি প্রচারও করেছে, এগুলো করেছে। তারা চাচ্ছিল যে ইউক্রেনের সিনড্রোমটা এখানে ক্রিয়েট করা যায় কিনা। সেটি কেন আসলে তারা যে কমফোর্ট জোন হারিয়ে ফেলেছে সেই কমফোর্ট জোন আবার ফিরে পাওয়ার প্রচেষ্টাই সবকিছু। একটা হচ্ছে যে ফিরে পাবার থেকে বড় জিনিস হচ্ছে যে ট্রমা বলতে পারেন আর কি। এন্টায়ার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, তার মিডিয়া মেশিনারিজ আর টোটালি ট্রমাটাইজড। এটা হচ্ছে যে সাডেনলি যদি আপনি বিমানে আকাশে আছেন, আপনার বিমানটা টুকরা টুকরা হয়ে পড়ে যাচ্ছে, এরকম একটা বাস্তবতা। তো 77 বছরের হিস্ট্রিতে তার ফেইলিউরের যে চেইন তৈরি হয়েছে তার মহল্লাতে, এই মহল্লাতে তার একটা সাকসেস স্টোরি ছিল, সেটার নাম ছিল বাংলাদেশ এবং শেখ হাসিনা। তার এই মহল্লার চেইন স্টোরিটা চলে গেছে। ভারতকে মানুষ অনেক বড় রাষ্ট্র, গুরুত্বপূর্ণ অর্থনীতি, তারপরে আঞ্চলিক পরাশক্তি এগুলো বলে টলে না। আঞ্চলিক পরাশক্তি কিসের ভিত্তিতে? এই অঞ্চলের কে তার কথা শোনে? মানে আপনি মোরল হইতে হইলে আপনার চেলা চামুন্ডা লাগবে না। আমরা ওই যে ডিপ জলের অথবা আগের দিনের সিনেমাতে দেখছি না যে আপনার ওই যে একটা চামচা টাইপের লোক থাকে যে ছাতি ধরে আপনার হাঁটে, কারণ সে থাকার মাধ্যমে যেটা হয় চেয়ারম্যান এবং মোরলের একটা লেজিটিমেসি ক্রিয়েট হয়। তাহলে ভারত কিভাবে আঞ্চলিক পরাশক্তি? কে তার কথা শোনে? তার চারপাশে যে 8টা-7টা প্রতিবেশী রাষ্ট্র আছে, চায়না, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বার্মা, কে তার কথা শোনে? একজনও না। অতএব যে রাষ্ট্রের কোনো ইনফ্লুয়েন্সের স্প্যান নাই, যেখানে মানে প্রভাব বিস্তার করবার জায়গা নাই, তিনি আঞ্চলিক পরাশক্তি কিভাবে হন? সেই রাষ্ট্র মনে মনে মন কলা খাচ্ছে সে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হবেন। কারণ কি? তার একটা বড় পেট আছে। পুষ্টিহীন বাচ্চা দেখছেন যদি কখনো, দেখবেন যে ওর শরীরটা হইল চিকনা চাকনা, পেটটা দেখবেন এরকম বিশাল মোটা, এর পেটে হইল কৃমি ভরা। এই জন্য পুষ্টিহীন বাচ্চা বলা হয় এদেরকে। ভারত রাষ্ট্র তার ম্যাপের দিকে যখন তাকায় না, সে ম্যাপটা হইল তার একটা পুষ্টিহীন বাস্তবতা রাষ্ট্র। এবং দ্বিতীয়ত সে ভাবে যে আমার অর্থনীতির সাইজে আমি 6th or 7th, অথবা আমি তো এটা হইতেই পারি। কিন্তু তার বাস্তবতা হচ্ছে যে তার এই পুরো জিওগ্রাফি জুড়ে তো শুধু মানে একটা পুষ্টিহীন বাস্তবতা বিরাজ করছে। সেই জায়গাতে আমার রাষ্ট্রের সাথে তার সম্পর্কের জায়গায় দেখেন আমরা একটা প্রতিবাদ করি নাই। আমাদের শুধু আগরতলায় আমাদের অ্যাম্বাসি তারা ভাঙচুর করে নাই,
তারা এর আগে কিন্তু আপনার কলকাতায় প্রতিবাদ করেছে আমাদের এম্বাসির সামনে এবং ভায়োলেন্ট প্রোটেস্ট করেছে। পরশুদিন অথবা কালকে করেছে দিল্লিতে। কোথাও দেখবেন যে কোনো ন্যূনতম সত্যতার জায়গা ছিল না বজরং পার্টির এবং ওদের যে ব্যানার, বিশেষ করে আসলে যে গদি মিডিয়া বলা হয় তারা আসলে নানান ভাবে উস্কানি দিচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। এবং ফ্যাক্টস দেখেন কিসের জন্য প্রতিবাদ করছে, মাইনরিটি পারসিকিউশন হচ্ছে, এখানে হিন্দুদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, যার সবটাই আসলে মিথ্যা। এবং দেখেন তার প্রতিবাদে কি আমরা ইন্ডিয়ান হাই কমিশনের সামনে কোনো কিছু করেছি? এই জায়গাটাই আমি আসলে জানতে চাই। নাজমুল আশরাফ, আসাদুজ্জামান ফুয়াদও বলছিলেন আসলে ভারত নানাভাবে চেষ্টা করছে এবং আমরাও তো সেটি দেখছি। ভারতকে প্রভুত্ব থেকে বেরিয়ে আসার জন্য আজকে লং মার্চ হয়েছে, বন্ধু হওয়ার আহ্বান জানিয়েছে। ভারত কি আদৌ আর বাংলাদেশের বন্ধু হতে পারবে? বন্ধু তারা হতে পারবে কিনা আমার সন্দেহ আছে, যেহেতু এত বছর বন্ধু ছিল না, ওরা মালিক ছিল, আমরা মানে কি বলবো দাস ছিলাম। এবং আমরা যে তাদেরকে দিয়ে গেছি সেটি আসলে আমাদের বিগত সরকার প্রধান যিনি তিনি স্পষ্টভাবে বারবার বলেছেন, সেটা বলছেন। এবং তিনি না বললেও মানুষ তো এগুলো দেখেছে 16 বছর কি হয়েছে। তো ফলে এই যে অসম সম্পর্ক ছিল, প্রভু মনিবের সম্পর্ক ছিল, সেটা থেকে বেরিয়ে আসতে ভারতের সময় লাগবে। এখন এই পরিবর্তিত বাস্তবতা ভারত যত দ্রুত উপলব্ধি করবে তত বেশি তারা তাদের ওই হ্যাংওভার কাটাতে পারবে। কিন্তু তারা আমাদের বন্ধু হতে পারবে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে, স্বার্থ বজায় রেখে, স্বাধীন দুটি রাষ্ট্রের মধ্যে যেরকম স্বাভাবিক সম্পর্ক, আইডিয়াল সম্পর্ক হওয়ার কথা, সেটা হবে বলে আমার মনে হয় না। কিন্তু ইতিমধ্যে ভারতের নানান নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। প্রধান উপদেষ্টা নিজেও তিনি এই কথা বলেছেন। কিছু কিন্তু ইতিবাচক বলে না, মানে এই 4 মাসে যা কিছু ঘটেছে তার কোনো কিছুকে তারা ভালো বলে নাই। আর যেগুলো তারা বলে তাদের গণমাধ্যম, তাদের রাজনীতিবিদরা, সেগুলোর 1% সত্যতা নাই। যদি কোথাও কোথাও 1% থাকে এটাকে 100 বানানো হয়, আর যেখানে কোনো সত্যতা নাই এরকম ভুয়া কথা তারা প্রচার করছে, ঘটনা তুলে ধরছে, সেগুলো তো আছেই। কিন্তু এই যে দুদেশের মধ্যে যে সম্পর্কের, আমি বলছিলাম যে একটা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে একটা জায়গায় এসেছে যে এতদিন তো ভারত ভেবেছিল যে তারা তাদের মাধ্যমে, তাদের ষড়যন্ত্রের মাধ্যমে, তাদের যে পতিত শক্তি বাংলাদেশে, তাদের মাধ্যমে আবার সবকিছু পাল্টে আগের মতো করে ফেলবে। সেই চেষ্টাই তো গত 4 মাস করেছে ভারত, করেছে শেখ হাসিনা, করেছে তার দল, করেছে বা দেশের বাইরে থেকে অনেকে করেছে তাদের লোক। তো সেটা যখন হচ্ছিল না তখন একটা নতুন কৌশল হতে পারে যে কাছে গিয়ে দেখি, কথা বলে দেখি, আমরা সেটা দেখব। কিন্তু ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ আছে। ভারত বড় দেশ, গায়ে মানে না, আপনি মোরাল এটা ফুয়াদ ভাই এর মধ্যে বলেছেন, কোনো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক নাই, ন্যূনতম ভালো সম্পর্ক নাই, শত্রুতা আছে সব দেশের সাথে। ছোট ছোট যে দেশগুলো ভালো সম্পর্ক ছিল, পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, তার সাথে তারা থাকতে পারলো না। ভুটান, মালদ্বীপ এগুলো তো আছে, পাকিস্তান, চায়না তো আগে থেকে শত্রু। বাংলাদেশের সাথে একটা দাসত্বের সম্পর্ক ছিল, সেটি যখন ছিন্ন হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে। এখন ভারত অনেকগুলো কারণে বাংলাদেশের অবস্থানে তারা ভীত আমি মনে করি। কেন? আমাদের এই ঐক্য ভারতকে তার সেই সুবিধাজনক অবস্থা থেকে সরিয়ে এনেছে। আমাদের ওই ঐক্য আমাদের রাজনৈতিক সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণী পেশা এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে সবার অবস্থান এক ও অভিন্ন, অন্তত ভারত প্রশ্নে। সেটি ভারতের দুশ্চিন্তার কারণ। কিন্তু সেটি নাজমুল আশরাফ, ভারত এটিও বলছে দীর্ঘ 15-16 বছর ধরে যে সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের ছিল সেটি তাদের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম সম্পর্ক ছিল। এখন আসলে আমরা শীতল সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছি, সেই ভয়ও তো তাদের মাঝে আছে। সেটা আছে, কিন্তু যেটাকে তারা উষ্ণ বলছে, আমাদের সরকার বলতো স্বামী স্ত্রী সম্পর্ক, পৃথিবীর ইতিহাসে 2 দেশের এরকম সম্পর্ক হয় না। সেগুলোর অর্থ কি, ফলাফল কি আমরা জানি, কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিভাবে আমরা আবারও বলি দাসে পরিণত হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু আমি বলছি যে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ থাকি এবং ভারতের অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার থাকি, তাহলে ভারতের অনেক রকমের ক্ষতি হতে পারে। আমরা ক্ষতি করব না, কিন্তু তাদের দুশ্চিন্তার কারণ আছে। যেমন লালমনিরহাটে এয়ারবেস নিয়ে তাদের যথেষ্ট দুশ্চিন্তার কারণ আছে, তাদের চিকেন নেক নিয়ে, 7 সিস্টার নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার কারণ আছে। এই যে লং মার্চের কথা আপনি বললেন, আমরা সেই ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের কথা জানি। এরপরও বিভিন্ন সময় বিভিন্ন দল লং মার্চ করেছে। এইবার বিএনপি 3টি অঙ্গ সংগঠন একটা লং মার্চ করলো। তার আগে তারা আপনার এই ভারতীয় হাই কমিশনে প্রতিবাদ করেছে, স্মারকলিপি দিয়েছে। এর একটার মধ্যে কোনো অনিষ্ট ঘটনা ঘটেছে? ঘটে নাই। তারা কিন্তু প্রতিবাদ করতে গিয়ে হামলা করেছে, পতাকা পরিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। ফলে আমি বলছি যে ওদের যে আগ্রাসী এবং সন্ত্রাসী আচরণ সেটি তারা করেই যাচ্ছে। সেটি আমি বলতে চাইছিলাম, তারা ধৈর্য ধরছি
এবং খুবই গ্রহণযোগ্য আচরণ প্রতিবেশী দেশ হিসেবে তারা বন্ধু এখনো হয়তো আমাদের হয়ে উঠতে পারেনি। আমরা যখন তাদেরকে জামদানি পাঠাই, ইলিশ মাছ পাঠাই, একই সময় হয়তো আমাদেরকে ফেলানির লাশ দেখতে হয়, ভারত থেকে আসা ফেন্সিডিল দেখতে হয়। কিন্তু সেই সাথে একটু জানতে চাই, এই যে ভারতে আসলে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা, সেটি আমরা সবাই জানি এবং শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য নানানভাবে চেষ্টা করছে ভারত সরকার। তাকে রাজনীতি করার পর্যন্ত সুযোগ দিচ্ছে। তার নামে পোস্টার ছাপানো হয়েছে, যে পোস্টারে লেখা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি ভারতের মাটিতে বসে বিদেশের জনসমাবেশে বক্তৃতাও দিচ্ছেন। তার মানে কি রাজনীতিতেও পুনর্বাসনের চেষ্টা করছে? সেই চেষ্টা আদৌ আমরা সফল হতে দেবো কি না? ব্যারিস্টার ফুয়াদ, আমি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, ব্যারিস্টার ফুয়াদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। নানানভাবে আসলে ভারতে বসে বিগত সরকার প্রধান, ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা তিনি রাজনীতি করার এক ধরনের সুযোগ পাচ্ছেন। ভারতের মাটিতে বসে তিনি বিদেশের জনসভায় বক্তৃতা দিচ্ছেন, পোস্টার ছাপিয়েছেন, যে পোস্টারে সুস্পষ্টভাবে তার নিজেকে প্রধানমন্ত্রীও দাবি করেছেন। সেই সুযোগ আসলে ভারত কেন তাকে করে দিচ্ছে? রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ কিনা? একটা বিষয় দেখেন যে, এবং সেটা কোন দিন, যেদিন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসছে সেই দিন শেখ হাসিনা টেলিফোনে বক্তব্য দিচ্ছে ইংল্যান্ডের একটা আওয়ামী লীগের মিটিংয়ে, এবং সেখানে দেখলাম যে আপনার গত 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যত লেসপেন্সাররা ছিল সব টিকটিকিকে দেখলাম। তো কোত্থেকে ফোন করছে, কেন করতে দিচ্ছে, এবং সেটা একই দিন কেন? তো এটা মনেই হচ্ছে যে এইটা ভারত পরিকল্পিতভাবে করেছে। ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্কের আলোচনা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে দেখি যে আমরা বন্ধুসুলভ আচরণ সম্পর্ক চাই। এই কথাটা ইটসেলফ একটা ডিফেক্টিভ, একটা সাইকোপ্যাথিক মেন্টালিটি, যে আপনি আপনার শত্রুর কাছ থেকে আশা করছেন যে সে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। মানে একটা হরিণ ধরেন একটা ক্ষুধার্ত সিংহের সামনে গিয়ে আশা করছে যে তুমি কিন্তু আমার সাথে ভালো আচরণ করবা, আজকে তুমি স্বীকার করবা না। মানে এরকম একটা বাস্তবতা। 53 বছরের যে অভিজ্ঞতার আমাদের ঝুলি তৈরি হয়েছে, সেখানে এটা পরিষ্কার যে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রধানতম শত্রু হচ্ছে ভারত। এটা বুঝে নিয়ে, এটা ধরে নিয়ে আমি তার সাথে সব সম্পর্ক মেনটেন করব। আমি তার সাথে যুদ্ধ করব না যদি আমার উপর চাপিয়ে না দেয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যুদ্ধ করলে আমরাও খেলবো। আমরা যুদ্ধ ছাড়া সীমান্ত ওপেন করে দেব, আপনি আসেন বাংলাদেশ নিয়ে চলে যান, এই বাস্তবতায় বাংলাদেশ নাই। বাংলাদেশ নিয়ে চলে যাও আসলে এত সহজ নয়, সেটিও তো আসলে ভারতের এখন বোঝার সময় এসেছে। যদি ন্যূনতম কমন সেন্স থাকে, বাংলার শাসকরা কিন্তু দিল্লি বিজয় করেছে, দিল্লির কোনো শাসক কিন্তু বাংলা বিজয় করতে পারে নাই। অতএব ইতিহাসের যদি ন্যূনতম জ্ঞান কারো থাকে ভারতের নেতৃবৃন্দ, তাদের সেটা পড়া দরকার। সমস্যা হচ্ছে এরা খুব লো কোয়ালিটি বই পড়ে ডিপ্লোম্যাসি শেখে, কৌটিল্যের লেখা পড়ে, কয়েক শত বছর আগের খুবই থার্ড ক্লাস গ্রামে গঞ্জের চেয়ারম্যান মাতব্বরদের লেখা বই, ছলে বলে কলে কৌশলে কিভাবে মানে আমার স্বার্থ পার্সু করতে হবে, এই ধরনের একেবারে চটি নীলক্ষেতের ছাপানো বই পড়ে। এই বই পড়ে যারা ডিপ্লোম্যাট হয় তারা তো ভারত রাষ্ট্রকে গাইড করতে পারবে না। তাহলে এই রাষ্ট্রের সংকটের জায়গাটা কোথায় দেখেন, যে ভারত মনে করছে যে তার সাথে বাংলাদেশের একটা উষ্ণতম সম্পর্ক ছিল। উষ্ণতম সম্পর্কটা যখন নাই সম্পর্ক চলে যায়, তখন সেই সম্পর্কটা কি আসলে উষ্ণ ছিল? এটা একটা স্টুপিড রিলেশনশিপ ছিল। কারণ আপনি জানেন যে সম্পর্কটা ব্রেকডাউন করবে, যেই ভালোবাসাটা ডিভোর্সে টার্ন করবে, সেটা ভালোবাসা ছিল না। যেই পথ চলাটা আপনাকে সমুদ্রে ফেলে দেবে, সেটা পথ চলা ছিল না। যেই পথের প্রান্তরে গিয়ে আপনি কাটার উপরে পা দেবেন, সেটা হাঁটার ছিল না। অতএব ভারত রাষ্ট্র গত 77 বছর থেকে যে শুধু ভুল করছে, ডিজাস্টার করছে, ফরেন পলিসিতে ব্লান্ডার করতেছে, এই ন্যূনতম জ্ঞান যেই ভারত রাষ্ট্র তার প্রশাসনের নাই, সে তো রাষ্ট্রই নাই। জি, নানানভাবে ভারত হয়তো বাংলাদেশের ডিপ্লোমেসিকে অনেক দিন ধরে খাটো করে দেখার চেষ্টা করেছে। নাজমুল আশরাফ, ডিপ্লোমেসি জায়গা নিয়ে আমরা অনেক আলোচনা করছি এবং এই মুহূর্তে আসলে ভারতের এই ধরনের অপপ্রচার কিংবা তাদের সমস্ত ষড়যন্ত্র যদি আমাদের রুখে দিতে হয়, জাতীয় ঐক্যের প্রয়োজন আমরা সবচেয়ে বেশি অনুভব করেছি এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি সব রাজনৈতিক দলের সাথে আলোচনাও করেছেন। এখনকার বাস্তবতায় যে জাতীয় ঐক্যের কথা আমরা ভাবছি, সেই জাতীয় ঐক্য কতখানি কাজে দিবে? কাজে দেবে যদি সেই ঐক্য ধরে রাখা যায়। কারণ সেই ঐক্য বিনষ্ট করার অনেক চেষ্টা কিন্তু আমরা দেখি।
আর যারা পতিত পরাজিত তারা তো চেষ্টা করবেই। এখন তারা সক্রিয় না বলে হয়তো গোপনে আড়ালে করছে, দেশে বিদেশে করছে। তারা যখন সক্রিয় হবে, স্বাভাবিক হবে এবং তাদের একটা মানে স্বাভাবিক অস্তিত্ব নিশ্চিত হবে যদি হয়, তখন তারা নিশ্চয়ই এই অনৈক্য তৈরি করার চেষ্টা করবে, এই ঐক্য রাখবে না। আবার যাদের মধ্যে আমরা ঐক্য দেখছি তাদের মধ্যে নানা রকমের প্রশ্ন, মতভেদ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যটা যেটা হয়েছে এটা থাকা দরকার। এবং আমি এর আগে অনেকবার যখনই ভারতের বিষয় এসেছে আমি বলেছি যে ভারতের অন্যায় রুখে দেওয়া, ভারতের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের স্বার্থ মর্যাদা সবকিছু নিশ্চিত করার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নাই। এবং রাজনৈতিক দলগুলো বারবার বলার চেষ্টা করছে কি রাজনৈতিক দলই পারবে শুধু এই ষড়যন্ত্র রুখে দিতে। এই জাতীয় ঐক্য না হলে পরে কিভাবে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে? আমরা কি এত বছর 16 কেন আরো পিছনে যান আপনি, যে ভারতের ব্যাপারে বাংলাদেশের জাতীয় ঐক্য এখন 16 কোটি 18 কোটি মানুষের সবার ঐক্য তো হবে না। তাদের যারা প্রতিনিধিত্ব করেন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সমাজ, এরকম বড় বড় গ্রুপ ধরে ধরে আমরা যদি একটা জায়গায় আসতে পারি তাহলে বলতে পারি ঐক্য। এখন যে বড় অংশটুকু নাই, তারা না থাকাতে এই ঐক্যটা সহজ হয়েছে, তারা থাকলে এটা হতো না। যেমন ধরেন জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনূস যখন সব দলকে ডাকলেন তখন বলা হলো যে আওয়ামী লীগ 14 দল বা জাতীয় পার্টি এরা তো জনগণের একটা বড় অংশকে প্রতিনিধিত্ব করে। সবশেষ ভালো নির্বাচনে যেই সংখ্যক জনগণ তাদের সাথে ছিল, এখন কত আছে আমরা জানি না, নির্বাচন হলে আমরা বুঝতে পারবো যদি নির্বাচন হয়, যদি তারা অংশ নেয় বা নেওয়ার সুযোগ থাকে। কিন্তু একটা অংশ আছে জনগণের তাদের পক্ষে, এটা নিশ্চিত বলা যায়। সংখ্যাটা এখন কত আমরা বলতে পারবো না, কিন্তু আমি বলছি যে এদেরকে না নিয়ে কি করে জাতীয় ঐক্য হলো, এই প্রশ্নটা জাতীয় পার্টি তুলেছে। একদিক থেকে শুনলে মনে হয় ঠিক আছে, কিন্তু ভারত প্রশ্নে তাদেরকে নিয়ে কি কোনো ঐক্য সম্ভব? বা এই মুহূর্তে আপনি ঐক্য করবেন, তাদের কাকে নিয়ে বসবেন আপনি? তাদেরকে প্রতিনিধিত্ব করার কেউ আছে? নাই। তো ফলে এই অংশ এখন অ্যাবসেন্ট বলেই এই ঐক্যটা সম্ভব হয়েছে। ভারতের প্রসঙ্গে আসলে যারা তাদেরকে প্রশ্রয় দিয়েছে, প্রেজেন্ট হয় তাহলে ঐক্য হবে না। ফলে ভারত প্রশ্নে এই ঐক্য দরকার আছে। ধরে নিলাম যে ভারতপন্থী কিছু মানুষ বাংলাদেশে আছে, দল আছে, নেতা আছে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, এদেরকে আমরা ভারতের পক্ষে রেখে ঐক্যটা করতে হবে। মানে এরাও ভারতের আর ভারত তো ভারতেরই, সেভাবে ঐক্যটা হতে পারে। বা যেটা এখন হয়েছে এটাকে ধরে রাখা যেতে পারে। জাতীয় ঐক্যের কথা আমরা বলছি ব্যারিস্টার ফুয়াদ, সেখানে রাজনীতিবিদরা মনে করছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব যদি রাজনৈতিক দলের হাতে আসলে ক্ষমতা যায়, তত তাড়াতাড়ি এই ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। ব্যক্তিগত মন্তব্য করেছেন উপদেষ্টারা 2025 সাল নাগাদ হয়তো আমরা নতুন সরকার পেতে পারি। বিএনপি বলছে চাইলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব। আবার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তাদের আবার বক্তব্য ভিন্ন। অর্থাৎ ইতিমধ্যে কি মতবিরোধ সৃষ্টি হয়েছে, আমরা দূরে সরে যাচ্ছি নির্বাচন থেকে? মতবিরোধ ইখতিলাফ তো থাকতেই পারে, নাথিং রং উইথ ইট। আশরাফ ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আপনার এমন একটা জায়গা থাকতে হবে যে জায়গাগুলোতে আমাদের মতবিরোধ থাকবে না। এবং বাংলাদেশের ইতিহাসের একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে এবং তার দাওয়াতে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, রাইট লেফট, এক্সট্রিম লেফট এবং এক্সট্রিম রাইট, প্রত্যেকটা দলের রিপ্রেজেন্টেশন ছিল এবং এক মঞ্চে এসে তারা ছবি তুলেছেন। এবং একই দিনের আগে পরে আপনারা দেখেছেন যে বিভিন্ন ছাত্র সংগঠনও কিন্তু একই মঞ্চে এসে তারাও একটা ঐক্যের ঘোষণা দিয়েছে। ঐক্যের নিয়ামক শক্তিটা কোথায় কোথায় ঐক্য হয়েছে? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদা, এই 4 প্রশ্নে বাংলাদেশে কোনো দ্বিতীয় বিষয় আলোচনা সাপেক্ষে না, কম্প্রোমাইজের জন্য নাই। বাকি সব প্রশ্নে আলোচনা হবে, সংস্কার কবে হবে, নির্বাচন কবে হবে, 6 মাস পরে হবে, 2 বছর পরে হবে, এগুলো নিয়ে রাজনৈতিক দল আমরা সব সময় কথা বলবো এবং দিজ আর অল ওপেন ফর ডিবেটস, সব সময় চলবে, এটা ইন পারপেচুইটি। তো সেই জায়গাতে এই ঐতিহাসিক ঘটনাটা যেটা হয়েছে না, ভারত যে বলছে না তার লোক পাঠিয়েছে, তার আমলাকে পাঠিয়েছে বাংলাদেশে, এই ঘটনার প্রেক্ষিতে সে বাধ্য হয়েছে। কারণ সে বুঝতে পারছে যে এই ট্রেইনের এমন কোন স্লিপার নাই যেটা আটকে দিয়ে আমি হাসিনাকে আবার ফেরত পাঠাতে পারবো। ভারতের গোয়েন্দা সংস্থার অনেকেই এখনো বাংলাদেশে কাজ করছে, নানানভাবে চেষ্টা করছে আসলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে। সেটি আমাদের জন্য শঙ্কার বিষয় কিনা? সেটা হচ্ছে যে চেষ্টা করতেই পারে। আপনি যে কোনো আপনার হারানো, আপনার মায়ের যদি নোলক হারিয়ে যায় আপনি খুঁজতেই পারেন, কোনো সমস্যা নাই। তো আপনার একটা পতিত সরকার, আপনার করদ রাজ্য হারিয়ে গেছে, ইটস লাইক লুজিং এ কলোনি। ইন্ডিয়া তার কলোনি হারায় ফেলছে। তো এই ট্রমাটা কিন্তু ভারতের আছে। ইন্ডিয়া ইজ হাইলি ট্রমাটাইজড কান্ট্রি
এমনিতে একটা ভঙ্গুর রাষ্ট্র, খুবই দুর্বল প্রশাসন, বিজেপির মতো একটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট অর্গানাইজেশন এটা শাসন করছে, তার ভিতর থেকে প্রত্যেকটা নেইবারহুডের সাথে তার সম্পর্ক খারাপ। একমাত্র মহল্লা ছিল যে প্রতিবেশীর সাথে আপনার যাওয়া আসার ভালোবাসার সম্পর্ক ছিল, তার সাথেও আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তো ইন্ডিয়া তো হাইলি ট্রমাটাইজড, কোনো সন্দেহ নাই। এই জন্য যেটা হয়েছে যে আপনার এইবারের মতো যে অঙ্গভঙ্গি দেখলাম, বাংলাদেশ যথেষ্ট টাফ সিচুয়েশনে নেগোশিয়েট করেছে এবং কথা বলেছে। এখানে একটু ছোট করে একটু জানতে চাই ব্যারিস্টার ফুয়াদ, তার মানে আসলে আমরা দেখেছি বিগত প্রায় বেশিরভাগ নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে ভারতের এক ধরনের প্রভাব বিস্তার হতো। সামনে যে নির্বাচন আমরা দেখতে যাচ্ছি, সেই নির্বাচনে ভারত যদি আসলে আমাদের সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে কি হবে? সেখানে অবশ্যই ইন্ডিয়া ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করবে, কোনো সন্দেহ নাই। প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতেই জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আওয়ামী লীগ বা ভারতীয় বিশুদ্ধ রাজনৈতিক দল, জাতীয় পার্টি এবং 14 দল, এই টোটাল যে ভারতীয় যারা লেসপেন্সার রাজনৈতিক দল আছে তাদের ব্যাপারে কোন ঐক্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে আসি, এইটা হচ্ছে একটা জরুরি বিষয়। সেজন্য আমি বরাবর বলেছি, আশরাফ ভাইও এরকম আলোচনাতে ছিলেন, যে একটা ওপেন পাবলিক ইনকোয়ারি কমিশন করে দেওয়া দরকার, গণতদন্ত কমিশনের মতো, যে সবাই সেখানে মতামত দেখ যে আওয়ামী লীগ জাতীয় পার্টির ব্যাপারে আমরা কি করব। দেখা যাবে হয়তো 5টা পরামর্শ আসবে, এরপর আপনি গণভোটে দিয়ে দেন। কার্যত যদি আসলে আমরা বাস্তবতার দিকে তাকাই, হতে পারে যে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেখানে বলতে পারি যে এখনকার বাস্তবতা হয়তো আমরা আওয়ামী লীগকে নাই দেখতে পারি সামনে নির্বাচনে, কিন্তু কোনোভাবে আসলে তাদের ফিরে আসার সম্ভাবনা আছে কিনা? ভারতীয়রা যেভাবে নানান রকমের কার্ড খেলার চেষ্টা করছে, বিশেষ করে তাদের আসলে যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, সেই বিচার যদি আমরা খুব জলদি করতে না পারি, সেক্ষেত্রে আসলে নির্বাচনে এটি বড় প্রভাব ফেলবে কিনা? এই প্রশ্ন রেখে আমাকে আরো একটি বিরতিতে যেতে হচ্ছে। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্যার, দেশ সাম্প্রতিক দেখছেন, নাজমুল আশরাফ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, সামনে নির্বাচনে কি হতে যাচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফেরত আসতে পারে কিনা, যেটা ফুয়াদ ভাই বলছেন, আমরা একই বক্তব্য অন্যান্য অনুষ্ঠানে দিয়েছি যে জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। তো জনগণের উপর ছেড়ে দেওয়া মানে কি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা 14 রাজনীতি করবে কি করবে না এটি নিয়ে কি হানা ভোট হবে? তা না, নির্বাচন তাদেরকে করতে দেন। তাদেরকে যদি লোকজন ভোট দেয়, প্রথম কথা হচ্ছে কি যে বিশাল একটা অংশ যারা অনেক বছর ধরে বিনা ভোটে পাশ করতো বা ভোটেও পাশ করেছে, এই মানুষগুলো তো নির্বাচনে দাঁড়াতেই পারবে না, কারণ তারা বিচারের আওতায় আছেন বা আওতায় আসবেন, অথবা পলাতক আছেন, অথবা মানুষগুলোকে মানুষ চিনে ফেলেছে, এরাই তো 16 বছর এসব করেছে। ফলে নতুন নেতৃত্ব, নতুন প্রার্থী, নতুন মুখ হয়তো আসতে পারে, তারা কতটা ভালো, কতটা গ্রহণযোগ্য সেটা আমরা নির্বাচনের মাধ্যমে দেখব। ফলে আমি মনে করি যে এই পুরো অংশটাকে, 14 দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই পুরো অংশটার গ্রহণযোগ্যতা কি সেটা নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হোক। এটা গেল। এখন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হওয়া মানে আপনি তাদেরকে নির্বাচন করতে দেওয়া। আপনি নিশ্চয়ই অপরাধী না এরকম মানুষকে আপনি রাজনীতি না করতে, নির্বাচন না করতে বলতে পারেন না, এটা অন্যায়। যারা অপরাধ করেছে তাদের সবাইকে আপনি জেলের ভিতরে ঢোকান, বিচার করেন, ঠিক আছে, কিন্তু অপরাধ করে নাই, শুধুমাত্র এই রাজনৈতিক দলের সাথে ছিল, তাদেরকে আপনি কেন রাজনীতি বা নির্বাচন করতে দেবেন না? সেভাবে জনগণ দেখবে এবং সেটা একটা উপলক্ষ হবে ফেরত আসা রাজনীতিতে। কিন্তু মানুষ গ্রহণ করে কিনা, এখন এই দলের মনে করেন যে 100টা খারাপ লোক, আবার 100টা ভালো লোক আছে, সেই 100টা ভালো লোককে যখন মানুষ দেখবে, ওই খারাপ লোকগুলোর কথা তাদের মাথায় আসবে না, তাদের শাসন, তাদের সরকার, তাদের 16 বছরের ইতিহাস, জনগণের যে পারসেপশন আছে সেটাই তো পরিবর্তিত হয়েছে। সেটাই হবে। আমি শেষ করি যে আমরা যদি বাংলাদেশকে, আপনি এর আগে বলছিলেন যে ভারতের অনুচর তো সব জায়গায় রয়ে গেছে, 16 বছর যেভাবে ভারত তার গুপ্তচর বৃত্তি করেছে, এটা সরাসরি রয়্যাল এজেন্ট হিসেবে করা দরকার ছিল না, তারা করেছে সেটা বাংলাদেশের বিভিন্ন বাহিনী, সামরিক, বেসামরিক, সরকারি ইত্যাদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, দপ্তর, এমনকি প্রধানমন্ত্রীর অফিস, সেনানিবাস, সব জায়গায় তাদের অনুচর ছিল বলা হয়, প্রমাণিত না। কিন্তু এটা শুধু পাবলিক পারসেপশন না, যে কোনো ঘটনা বিশ্লেষণ করলে আপনার মনে হবে হ্যাঁ এটাই সত্যি। কিন্তু এর বাইরে বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে তাদের যে চট ছিল, তাদের যে অনুসারী ছিল, তারা তো আছে, এখন হয়তো প্রকাশ্যে না, গোপনে কাজ করছে। ফলে বাংলাদেশকে আগে ভারত মুক্ত করতে হবে। এই ভারত মুক্ত কি, যে ভারতের প্রভাব, ভারতের শোষণ, ভারতের দাদাগিরি, ভারতের মাতবরি, ভারতের অন্যায় এবং এই কাজগুলো যাদের মাধ্যমে করে তাদের লোক এবং আমাদের লোক মিলিয়ে সেই মানুষগুলো মুক্ত হলে পরে বাংলাদেশ হয়তো একটা জায়গায় আসবে, তার শক্তিটা অনেক বাড়বে তখন। বা বাংলাদেশে যারা আসলে জড়িত আছে, আসাদুজ্জামান ফুয়াদ, এই যে আসলে আমরা বলছি ভারতের অনেক গোয়েন্দা সংস্থার লোকজন হয়তো বাংলাদেশে আছে, তার মানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার একটি বড় দায়িত্ব ছিল দীর্ঘদিন ধরে, 4 মাস ধরে অন্তত, যে ধরনের সংঘাত সহিংসতা, যে ধরনের পরিস্থিতি আমরা দেখেছি, তারা কি তাদের দায়িত্ব পালন করেনি, নাকি তারা আসলে কোনো না কোনো ভাবে এখনকার অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সহায়তা করছেন না? দেখেন কিভাবে করবেন, মানুষগুলো তো একই মানুষ রয়ে গেছে।
আপনার টোটাল মিলিটারি এস্টাবলিশমেন্ট দেখেন, যে ডিজিএফআই এনএসআই তো লার্জলি তারা চালায়, মিলিটারি অফিসার দিয়ে চলে। সেখানে কর্নেল অ্যাবভ যত সিনিয়র পজিশন আছে এরা কোন আমলে রিক্রুটেড, এবং হাসিনা সরকার এদের তো 14 গোষ্ঠীর 2 পক্ষের ডিএনএ টেস্ট করে তাদেরকে প্রমোশন দিয়েছে। তো সেই জায়গাতেই আপনি কাদের উপর আশা করছেন? আমরা তো গোয়েন্দা সংস্থাতে কোনো অ্যাপারেটাসকে সিরিয়াস কোনো অ্যাকশন নিতে দেখছি না। এবং আপনি দেখলেন এই যে কয়দিন আগে শাহবাগে আপনার লিফলেট দিয়ে লোক নিয়ে আসলো, যেখানে আসলে 50,000 টাকা দিবে। এই কাজটা কি একদিনে হয়েছে? আগের দিন সন্ধ্যা 6টায় আমরা ফেসবুকে লেখালেখি দেখেছি যে এরকম ঘটনা ঘটছে। কারণ একটা মহল্লাতে গিয়ে বাস ভরা মানুষকে মোবিলাইজ করাটা এটা 2-4 দিন 5 দিন 10 দিনের কাজ। তাহলে গোয়েন্দা সংস্থা হেল্প করে নাই, আমার ডিবিএসবি কাজ করছে না। ডিবিতে শুনলাম ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। ডিবির সিনিয়র পুলিশ অফিসার যারা বসে আছে ইসের মানে হারুনের হোটেলের দায়িত্ব যারা পরে পাইছে নতুন সরকার আসার সময়, চাঁদাবাজি করতেছে। মানে বিষয় তো তাই, এরা তো আওয়ামী লীগ, মানে এই লোকগুলো তো আওয়ামী লীগের লোক। এই লোকগুলো কোনো ব্যবস্থা কেন নিতে পারলাম না হচ্ছে কারণ হচ্ছে যে আপনি কত চেঞ্জ করবেন, আপনার রাষ্ট্র থাকবে না তারপরে আর। গোয়েন্দা সংস্থা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সফিস্টিকেটেড একটি জায়গা, সেখানে আমাদের সবার আগে পরিবর্তন করার প্রয়োজন ছিল কিনা? কিছু করেছে, কিন্তু একটা গোয়েন্দা সংস্থায় ধরেন আপনি ডিজি পরিবর্তন করলেন, ব্যুরোর কিছু দায়িত্ব পরিবর্তন করলেন, কিন্তু তার সোর্স পর্যন্ত গ্রাসরুট যে সোর্স, এই সোর্সগুলো তো 16 বছরে আওয়ামী লীগ এবং দালাল শ্রেণীর একটা সোর্স কানেকশন তৈরি হয়ে গেছে, চেইন তৈরি হয়ে গেছে। এই চেইনটাকে আপনি পুরোটা ভেঙে দিলে তো আর এই টোটাল স্ট্রাকচারটা ভেঙে যাবে। এই জন্য হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো ডিলেমার মধ্যে আছে। সে কিন্তু ইতিমধ্যে 50,000 সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যাক করা, ওএসডি করা, সাসপেন্ড করা, ট্রান্সফার করা, বদলি করা এগুলো করেছে। কিন্তু 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর 80% কোনো না কোনো ফর্মে গত 16 বছরের আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল। এখন এই 80% জনগোষ্ঠীকে যদি আপনি রাষ্ট্র থেকে ফেলে দেন, আপনার রাষ্ট্র থাকবে না। তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সংকটের মধ্যে আছে, যেই সংকটটা বাংলাদেশ রাষ্ট্র কখনো ফেস করে না। আবার এদেরকে নিয়ে আমাদের সামনে নির্বাচনকে ঘিরেও চিন্তা করতে হচ্ছে, সেটি আসলে আমাদের জন্য আরো কঠিন কিনা। যারা বারবার নির্বাচন চাচ্ছে তারা এই সিম্পল জিনিসটা বুঝতে পারছে না যে এখন নির্বাচন চাইলে, নির্বাচন দিলে তাদের কোনো বেনিফিট হবে না। কারণ টোটাল আওয়ামী লীগের অ্যাপারেটাসের মধ্যেই নির্বাচন হইতে হবে। এই যে দেখেন দুদকের প্রধান বানাইলো, কমিশনার বানাইলো, চেয়ারম্যান বানাইলো, কাকে বানিয়েছে? আওয়ামী লীগের আমলের বেনিফিশিয়ারি তো এই লোক। খুব বেশি কি বিপদে আপদে ছিল? এই লোকটার ব্যাপারে অলরেডি বিএনপির সময় সে যখন বিমানের দায়িত্বে ছিল তার ব্যাপারে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। তাকে আপনি অবসর থেকে এনে 2 বছরের চুক্তিতে স্বরাষ্ট্র সচিব করলেন। এই সচিবালয় আমলাতন্ত্রটা দেখেন, সে 2 বছরের চাকরি ঘোষণা করেছেন তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির জবাবদিহিতার জায়গাটিতে দাঁড়িয়ে থাকবেন এবং 7 দিনের মধ্যে সেটি প্রকাশ করবেন। ওইটা তো ধরেন এইসব নাটক তো আমরা এর আগে দেখেছি। তো যিনি 2 বছরের একটা চাকরি পাইলেন অবসর থেকে ফিরে এসে, তিনি আবার একটা 5 বছরের চাকরিতে গেছেন। আমলাতন্ত্রের মনস্তত্ত্বটা চিন্তা করেন, কারণ সে মনে করছে এই সরকার তো 6 মাস পরে নাও থাকতে পারে, 1 বছর পর নাও থাকতে পারে, কিন্তু আমার চাকরিটা তো থাকতে হবে, আমার রাষ্ট্র গোল্লায় যাক। আমলার কাছে বাস্তবতা হলো তাই। তাহলে এই দুদকে তো আমরা এর আগে আমলা দেখছি, তো এই দুদকে তো এর আগে আমরা মিলিটারি অফিসাররা আসছে তাও দেখছি, তো লাভ হয়নি। তো তাহলে কেন ডিসফাংশনাল আমলাতন্ত্রের লোকদেরকে দিয়ে এখানে আবার পুনর্বাসন করা হচ্ছে? আপনি অ্যাডভার্টাইজমেন্ট করলেন না কেন? হ্যাঁ, আপনি কেন বিজ্ঞাপন দিলেন না? এটা পাবলিক হিয়ারিং হোক না, যে আমাদের এই দুদকের চেয়ারম্যানের জন্য 30টা মানুষ আবেদন করেছে, জাতিকে জানাই দেন না যে 30টা মানুষের ইন্টারভিউ হবে, দেখি তারা দুদক সম্পর্কে তার ধারণা কি। সে পাল্টাতে পারবে কিনা। আসলে তাড়াহুড়ো করে যদি আমরা নির্বাচনের প্রত্যাশা করি, সেটা এই মুহূর্তে মানুষের বাস্তবতায় সম্ভব নয়। নির্বাচন যখন চাইছে রাজনৈতিক দলগুলো, এবং তারা এটিও বলছে 4-5 মাসের মধ্যেও চাইলে সম্ভব, কিন্তু একই সময় আসলে এটিও তো দেখতে হবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হয়। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল তারা নির্বাচনের মাঠে নেই, কিন্তু আবার যারা এই মুহূর্তে খুবই কার্যকরভাবে রাজনীতির মাঠে আছেন অর্থাৎ বিএনপি, তাদের আসলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা কারা? আমরা কিন্তু আগের রেকর্ড মাথায় রেখে কথা বলি যে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের সেরা
সেরা দুটি দল, মানে সবচেয়ে বড় দুটি দল, জি। তারপরে জাতীয় পার্টি, জামাত, মুক্ত খানতেন। কিন্তু পরিবর্তিত বাস্তবতায় কার অবস্থান কি এটা কিন্তু আমরা জানি না। এমনও তো হতে পারে যে দলটাকে আমরা হয়তো এখন মাঝারি মানের মনে করি, এটা হয়তো প্রথম সারি দল হয়ে যেতে পারে। আমরা যে দলকে কখনো গুলি নাই তারা হয়তো একটা ভালো অবস্থানে চলে আসতে পারে। আমরা যে দলগুলোকে বছরের পর বছর, যুগের পর যুগ বড় দল ভেবে আসছি, সেই দল হয়তো অনেক ছোট হয়ে যেতে পারে। ফলে এটা জনমত কি আছে এটা আমরা নির্বাচন না আসলে বুঝতে পারবো না। কিন্তু নির্বাচন চাওয়াটা আমি মনে করি অন্যায় অপরাধ কিছু না। এই সরকারের সংকটের কথা যেটা ফুয়াদ ভাই বললেন, ভেরি ট্রু। কিন্তু এই সংকট এই সরকার কতদিন অ্যাফোর্ড করতে পারবে? এবং বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা বা বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তা শুনে মনে হয় যে ওনারা খুবই হতাশ এবং বিরক্ত। প্রধান উপদেষ্টা তো সেটা নানাভাবে প্রকাশও করেছেন যে নির্বাচন দিয়ে চলে যেতে পারলেই বাঁচে। ওনাদের তো এত ঠেকা নাই যে এই রাজনীতিবিদদের যত জঞ্জাল আছে এইগুলো ওনারা শুধু ঠেলবেনি এবং সেখানে কোনো সাধারণ মানুষের প্রত্যাশা তো আছে। হ্যাঁ, প্রত্যাশা আছে। কিন্তু যেটা পদে বলে না, এইটাই হচ্ছে মানে ক্রাক্স অফ দ্য প্রবলেম, যে গোটা রাষ্ট্র, মানে রাষ্ট্র যারা পরিচালনা করেন, চৌকিদার থেকে রাষ্ট্রপতি, এই পুরো সেট আপ হচ্ছে এই গত 16 বছরের প্রোডাক্ট। ঠেলে সাজানো। বা ওই সময় সব ঢুকেছে তা না, কিন্তু ওই মানুষগুলো কনভার্টেড হয়েছে ওইভাবে। ফলে আপনি যতই রদবদল যোগ বিয়োগ করেন না কেন, একই জিনিস থাকবে। এইভাবে তারা তৈরি করেছে। আমরা এর আগে শুনতাম বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অভিযোগ হচ্ছে দলীয়করণ, দলীয়করণ, দলীয়করণ। কিন্তু এই গত 16 বছরে যেটা হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রীয়করণ। মানে দল এবং দলপন্থী লোক, দলের অনুগত লোক, ধান্দাবাজ, 2 নাম্বার, 5-8 লোক, এরাই সব জায়গায় থাকবে। ফলে উলটপালট করলেও একই জিনিস আসবে। আবার আপনি যখন এর বাইরে যাচ্ছেন, এই যে স্বরাষ্ট্র সচিব অবসর থেকে এসে সচিব হলেন, এখন দুদকের চেয়ারম্যান হলেন, মানে তার কোনো বিকল্প নাই বাংলাদেশে। মন্দের ভালো বিকল্প আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থের যে বিকল্প সেটি খুঁজে বের করতে হবে, যারা জনগণের জন্য কাজ করবে। নাজমুল আশরাফ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশে সাম্প্রতিক আমন্ত্রণ রইল। ধন্যবাদ।